হ্যাঁ অচিন্তা, হ্যাঁ। এই আজকাল যা দিনকাল দেখছি, চারদিকে অযোগ্য লোকদের সাকসেস বেশি, তাদের লাইফস্টাইল মানে অযোগ্যতারাই যেন পুরস্কৃত হচ্ছে, যোগ্যদের আর মনে হয় না এই সমাজে, এই আজকালকার দিনে কোনো জায়গা আছে। কোথায় মেধা বুদ্ধি থেকে কি লাভ, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটার ক্ষোভটা খুবই সঙ্গত, যে নিজেকে মনে করছে আমি খুবই মেধাবী, কিন্তু আমার সেই মতো আমার প্রাপ্তি হচ্ছে না। তাহলে এই ক্ষোভটা সেই ব্যক্তির জায়গা থেকে খুবই স্বাভাবিক। কিন্তু এটা আরেকটু যদি ভাবতে থাকি, তাহলে প্রথমেই প্রশ্নটা আসবে যে যোগ্যতাটা কি। মানে যোগ্যতার সঙ্গে একটা পরিমাপ যোগ্যতার একটা সম্পর্ক আছে, মানে যেটা মাপা যায় সেটাকেই আমরা ধরে নিই, যে অর্থাৎ পরীক্ষায় আমি সর্বোচ্চ নম্বর পেয়েছি, এটা একটা যোগ্যতা বলে মানে ধরছি। পরিমাপযোগ্য হলেই সে যোগ্য। সে যোগ্য, এইভাবে একটা ভাবা হয় আমাদের। এবং যার ফলে হচ্ছে কি, দেখুন মানে এটা আমাদের মাথার মধ্যে এমন ঢুকে গেছে যে শুধু ওই পরিমাপযোগ্যতার দিয়েই বিচারটা করছে, এর বাইরে যে আরো পাঁচটা জিনিস থাকতে পারে ওগুলো দিকে চোখ বন্ধ করে থাকি আমরা অনেক সময়। এটা একটা হচ্ছে। মানে দ্বিতীয় যেটা যেটা একটা গভীর সমস্যা আছে, যে যখনই পরিমাপ যোগ্যতা থেকে একটু বাইরে যাচ্ছি না, তখনই নানান সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ আমি কিভাবে এই সুযোগগুলোকে আমি বন্টন করব, এই একটা সমস্যা এসে যাচ্ছে। মানে পরিমাপযোগ্য হাইয়েস্ট মার্কস দিয়ে আমি বন্টন করলাম, তাতে আমরা মনে করি বিতর্ক কম হবে। কিন্তু যেই মুহূর্তে আমি ওটা ছেড়ে অন্য কোনো কোনো সূচকে যাচ্ছি, তখনই কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে, সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে হবে। কি হবে না। সেই জন্য মানে আমি মনে করি যে এই যোগ্যতার ব্যাপারটার সঙ্গে পরিমাপ যোগ্যতা এবং যেটা সামাজিকভাবে স্বীকৃত পরিমাপ, সেইটা এসে যাচ্ছে। এবার কথা হচ্ছে সামাজিকভাবে যেটা স্বীকৃতি পায়, সেটা তো ইতিহাসে দেখা যাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস স্বীকৃতি পায়। মানে একটা সময় আমরা মনে করতাম যে অনেকদিন আগে যদি ভাবি, যিনি সংস্কৃতে পণ্ডিত, মনে হয় যেন হুম। তিনি সবকিছু পাওয়া উচিত তার আর কি, কারণ তিনি এত বড় পণ্ডিত, ওনাকেই যোগ্য বেশি মনে ওনাকে হতো। বেশি যোগ্য মনে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কেউ এআই এক্সপার্ট হলে তাকে মনে করা হচ্ছে সব থেকে বেশি যোগ্য। ফলে মেধার ব্যাপারটাও তো সময়ের সঙ্গে সঙ্গে বদল হয়। এবং আমার ধারণা এই মেধার ব্যাপারটা এসেছে, এটা অনেকটা বাজারের নিয়ম। অর্থাৎ বাজার যেটাকে বেশি ভ্যালু রিটার্ন দিচ্ছে। দেয়, ভ্যালু দেয়, মূল্য দেয়, সেইটাই কিন্তু আমরা বলে মানে আমরা সেটাকেই মেধা বলে মনে করি। এটা একরকম। আর পরিমাপযোগ্য নয় যে কোশ্চেনটা সেটা কি, যদি একটু সেইটা মানে আমাদের তো আসলে কি, যেটা হয় যে ধরা যায় এক ধরনের দক্ষতা। এবার সেই দক্ষতাটা তো আমি আগে থেকে জানতে পারছি না। সুতরাং আমি কতগুলো যেটাকে আমরা বলি সিগন্যাল, সেই সিগন্যাল ব্যবহার করে আমরা যোগ্যতাটা মাপ করি। অর্থাৎ সে একটা কোনো পরীক্ষায় সে বেশি নম্বর পেয়েছে, একটা স্ক্রিনিং টেস্ট তার থেকে বেশি নম্বর পেয়েছে, এইভাবে আমরা যোগ্যতা আহ, দেখে নিয়ে এইভাবে ভাবি আর কি যে যোগ্য। কিন্তু যেটা মুশকিল হচ্ছে, এখানে দুটো বিষয় না জড়িয়ে আছে। একটা হচ্ছে যে অনেকগুলো মানে মাল্টিপল পরিমাপযোগ্য সূচক দিয়েও আমি যোগ্য, কেউ যদি মনে করে আর কি, পাঁচটা জিনিস ব্যবহার করো তাতেও আমি যোগ্য, এরকম যদি কেউ মনে করে, আরেকজন যোগ্য নয় কিন্তু সে বেশি সুযোগ পেয়ে যাচ্ছে, কম সুযোগ পাচ্ছে। ক্ষোভটা এখানে খুবই সঙ্গত ক্ষোভ, কিন্তু এর একটা বড় রকমের একটা সামাজিক দিক আছে। সেটা হচ্ছে যে এই যে পাঁচটা সূচকে আমি যে ভালো মনে করছি আমাকে, এবং এটার পেছনে কি, মানে আমি কেন এটা ভালো করতে পারছি, এখানেও আবার অনেকগুলো মত আছে। এক হচ্ছে যে ট্যালেন্ট বলে যেটা বলা হয়, হ্যাঁ, সেইটা আসলে আমার ইন্ট্রিনসিক কিনা, না সেটার একটা সামাজিক একটা নির্মাণ আছে কিনা। সুতরাং ট্যালেন্টের অনেকটাই, এটা গবেষকরাই বলছেন, যে ট্যালেন্টের অনেকটাই কিন্তু সামাজিকভাবে নির্মিত। নেচার নার্চার। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এবারে সেইটা হচ্ছে কি যে মানে আমার যদি পাঁচটা প্রাইভেট টিউটর থাকে, তাহলে আমি হয়তো ওই টেস্ট স্কোর গুলো অনেক বেশি ভালো, যোগ্য হ্যাঁ, হয়ে যাবে। কেটে ক্যাটে অনেক ভালো করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে ওই পাঁচটা টিউটর দিতে পারছে না, সে হয়তো পারবে না। তাহলে এখানে কিন্তু অনেকটাই ইনপুট ঢুকেছে, যে ইনপুটে কিন্তু খরচ আছে, টাকা আছে। সুতরাং দেখা যাচ্ছে যে আহ, প্রাথমিকভাবে যদি এই টাকার দিয়ে যে ক্ষমতাটা নির্ধারিত হচ্ছে, যার টাকা আছে সে পাঁচটা টিউটর লাগাতে পারছে, সে বেশি মেধাবী হয়ে উঠছে, এইখানে একটা সমস্যা আছে। অর্থাৎ মেধার ভিত্তিটা যখন এইরকম হয়ে যায়, তখন আমাদের একটা ওই সাম্যের ধারণাটা নিয়ে সবাই চর্চা করেন এবং বলে। এবং এখন সারা পৃথিবীতে এটা অনেকটাই স্বীকৃত, যেটাকে বলা হয় সুযোগের সাম্য। এবার এই সুযোগের সাম্য বা ইকুয়ালিটি অফ অপরচুনিটি,
এইটা ভাবতে গেলে তখন কিন্তু আরেকটু এগোনো যায়। সেটা হচ্ছে যে ওই লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে, অর্থাৎ যার 5টা টিউটার নেই এবং যার 5টা টিউটার আছে, এটাকে কোনোভাবে লেভেল করা যায় কি যায় না, সমাজকে এগুলো নিয়ে আস্তে আস্তে ভাবতে হবে সেই কিন্তু অচিন্তা একটু হুম, অন্যদিক যদি ভাবি, আপনি অর্থনীতি বাজার এর পরিপ্রেক্ষিতে বললেন, হ্যাঁ, ধরুন আমার ওই ইন্ট্রিনসিক যে অংশ যোগ্যতা সেটা ধরুন আমার কম, হুম, ধরা যাক আমার আইকিউ কম, হুম, বা শারীরিকভাবে আমি হয়তো অতটা হুম, সক্ষম নই, হুম। তার তার জন্য কি আমার জীবন মান কম হবে? এটা কি মানবিক? এখানে একটা কোথাও মনুষ্যত্বকে আমরা মাপ যোগ্যতা দিয়ে এটা তো গুলিয়ে দিচ্ছি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা তো সত্যি আমি বলবো যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এইভাবে ভাবতে অভ্যস্ত নেই, বিশেষত যারা আমাদের মানে যারা একটু মধ্যবিত্ত শিক্ষিত, তারা এইভাবে ভাবতে অভ্যস্ত নয়। সেটা হচ্ছে যে মানে তারা ভাবে বুঝি যে আমার জীবনযাত্রার মানটা আমি আসলে অর্জন করেছি। হুম, এই যে অর্জন করেছি ব্যক্তিগতভাবে, এবং এটা 100%ই আমার অর্জন, এখানে সমাজের কিছু নেই, কিন্তু যে ব্যর্থ হচ্ছে ওটা করতে, সে ব্যর্থ হচ্ছে তারও ব্যক্তিগত ব্যর্থতার জন্য। হুম, এই ধারণা থেকে সমাজবিজ্ঞান বহুকাল আগে শুনে এসেছে। সুতরাং সমাজবিজ্ঞানীরা যে যে কোনো সমাজবিজ্ঞানীকে জিজ্ঞেস করলেই বলবে যে এর থেকে ভুল ধারণা আর হয় না। কারণ সেটা হচ্ছে অর্জন বলে আমরা যেটাকে নিজের অর্জন বলছি, এটা আসলে আমার নিজস্ব অর্জন নয়। এটা সমস্ত কিছু মিলে ওই যেটা নেচার আর নার্চারের যে কথাটা, এখানে নার্চারের ব্যাপারটা অনেক বেশি এসে যাচ্ছে। অর্থাৎ আমি আমার সেখানে আমার ইনহেরিটেন্স যদি বলি, আমার পারিবারিক ইয়ে অনেক কিছু যুক্ত হয়ে যাচ্ছে। ইভেন আমিও যদি ভাবি, মানে আমি তো যা ইনহেরিট করেছি সেটাও তো আমার নয়। হ্যাঁ, মানে একদম, আমার একদম। আমার বাবা মার কাছ থেকে যে বেসিক ট্রেডটা পেয়েছি জিনের মাধ্যমে, এটা একটা, সেটাও আমি নই, হুম, হুম, আমার অর্জন করা। হুম, হুম, আর একটা হচ্ছে সমাজ থেকে যে পাচ্ছি, হ্যাঁ। দুটোর কোনোটাই তো আমি আমার নয়। আমি হ্যাঁ, আমি সমাজের ব্যাপারটাকে আরো বেশি জোর দেবো, কারণ এখান থেকে না জননীতির প্রশ্নগুলোতে একটু স্পষ্টতা আসতে পারে। অর্থাৎ আমি মানে যেখানে সমাজে এখন জিন বা ইত্যাদি এই প্রশ্নে ঢোকাটা একটা বৈজ্ঞানিক বিতর্কে ঢুকে যাওয়া আর কি, যেটা আমার দখল নেই। কিন্তু আমি বলবো যে 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 অংশটুকু সামাজিক নির্মাণের জন্য হচ্ছে, বিশেষ সামাজিক সংগঠনের জন্য হচ্ছে, সেইগুলোকে আমরা প্রশ্ন তুলতে পারি। যে বিশেষ প্রতিষ্ঠানের জন্য হচ্ছে, অর্থাৎ সমাজ তো কিছু প্রতিষ্ঠান নিয়ে, এবার সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যেই আমি দেখছি যে এই ধরনের একটা ঝোঁক থাকতে পারে, যে যেখানে মেধাবীদের একটু বেশি দেওয়া হচ্ছে, এই সো কল্ড তথাকথিত মেধাবীদের। সুতরাং সেখান থেকে ওই প্রশ্নগুলো উঠতে থাকে, যে সেটা হচ্ছে তাহলে কাকে বলবো মেধাবী? মানে একজন যে অত্যন্ত ভালো ছবি আঁকছে, যেহেতু তার ছবি আঁকার এখন সেইভাবে বাজারে সেটা গ্রাহ্য হচ্ছে না, ফলে সে মেধাবী নয়, এটা ভাবার তো কোনো কারণ নেই। তাহলে সমাজ যাকে মেধাবী বলছে সেই মেধাবী। হ্যাঁ মেধাবী বলছে সেই মেধাবী, এই প্রশ্নটা যদি আমরা এটা যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিই না, তখনই কিন্তু ওই আপনি যে প্রশ্নটা করছেন যে ঠিক আছে আপনার পরিমাপ অনুসারেই আমি মেধাবী, হুম, তাহলে কি আমার না খেয়ে মরতে হবে হ্যাঁ, নাকি? একেবারে, একেবারে। এটা তো হতে পারে না, কোনো সভ্য সমাজ এটা করতেই পারে না যে তার ওই সোকল্ড সে আইকিউতে তার কম বলে। হ্যাঁ, আইকিউটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, যদিও সেটা অন্য প্রশ্ন। বা ইনেট এবিলিটি, যদি হ্যাঁ, ইনহেরিটেড হ্যাঁ, এবিলিটি। কিন্তু যেভাবেই পরিমাপ করি না কেন দেখা যাচ্ছে যে আপনার সেটা নেই আর কি। এবং সেক্ষেত্রে তাহলে কি আমার আমার কি সমাজ আমাকে কিছুই দেবে না তাহলে, আর মানে মানুষ হিসেবে কি আমি হেয় হয়ে হ্যাঁ, গেলাম, এইটা অযোগ্য হয়ে গেলাম? এইটা একটু একটা এইটা আসলে আমাদের প্রত্যেকেরই ভেতরে ঢুকিয়ে নেওয়া উচিত, কারণ সমাজ মানে সবাইকে নিয়ে সমাজ। এবং এখন ক্রমশই যত দার্শনিকরা বলুন বা যাই বলুন, যে যত আলোচনা হচ্ছে, সেখানে একটা জিনিস বারবার উঠে আসছে, যেটা হচ্ছে যে একটা সমাজ কখনো ল্যাক অফ এমপ্যাথি হুম, দিয়ে হতে পারে না। হুম। অর্থাৎ এমপ্যাথি বা সমব্যথী আর কি না হতে পারলে আমি সামাজিক মানুষ নই। কিন্তু এখন ক্রমশই এটার ফলশ্রুতি হচ্ছে এই যে যদি আমি মেধা এবং আমার যোগ্যতা, অধিকার মানে প্রাপ্তি, মানে এন্টাইটেলমেন্ট যাকে আমি বলি, এই এন্টাইটেলমেন্ট ব্যাপারটা যেহেতু মেধার সঙ্গে জড়িয়ে টড়িয়ে গেছে, ফলে আমার কোনো দায় নেই কেউ যদি না খেয়ে হ্যাঁ, মরে যায়। এইটা কিন্তু সমাজ আমাকে শিখিয়ে দিয়েছে somehow, কিন্তু এর উল্টোটা হওয়া উচিত ছিল। অর্থাৎ হওয়া উচিত ছিল যেটা, সেটা হচ্ছে যে সমাজের কিন্তু প্রত্যেকেরই অন্তত বেঁচে থাকার অধিকারটা তো যেকোনো সংবিধানই স্বীকার এবং করেছে। ভালোভাবে বেঁচে থাকা, ভালোভাবে সুখে বেঁচে বেঁচে থাকা, থাকা, এটা তো ভালোভাবে সংবিধান বেঁচে স্বীকৃত এটা।
তাহলে একদিকে সংবিধানের স্বীকৃতি আছে যদিও, কিন্তু একজন ব্যক্তি মানুষের আমরা আত্মকেন্দ্রিকতাটাকে এমন জায়গায় এটাকে আমি বলবো মূল মানে মূল্য মূল্যবোধ, দিয়েছি, মূল্য দিয়েছি। মূল্যবোধের জায়গায় ওটা নিয়ে ওই আত্মকেন্দ্রিকতাটাকে যথেষ্ট বেশি মূল্য যে ব্যবস্থা আর কি, মানে সেটা অর্থনীতি বলা যায়, অর্থনীতি সেই আত্মকেন্দ্রিকতাটাকেই বেশি মূল্য দিয়েছে এ পর্যন্ত। এবং তার ফলে এটাকে মনে হয় যে একটা খুব খারাপ কাজ নয় আজকে। মানে এটা একটা অমর্ত্য সেন একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছিলেন এই মেরিটের ব্যাপারটা, বা মেরিট বা ডিজার্ভিং আর কি, মানে ডেজার্ট, আমি আমি কি ডিজার্ভ করি কি করি না। ধরা যায় যে আমার কাছে একটা এমন একটা কাগজ আছে যেটা দিয়ে আপনাকে আমি ফাঁসাতে পারি, ঠিক আছে? এইবারে আপনি খুবই একেবারে মরিয়া আমার থেকে কাগজটা নেওয়ার জন্য। এবার আমি বললাম যে 5 লাখ টাকা দাও, আমি তোমাকে কাগজটা ফেরত দেবো, ঠিক আছে? ডু ইউ ডিজার্ভ দ্যাট 5 লাখ? এই ডেজার্ট বা ডিজার্ভিং, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইটা কিন্তু সমাজকে আস্তে 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 এটা আত্মীকরণ করে নিতে হবে যে হু ডিজার্ভস। এবং এইখানে কিন্তু এক অর্থে একটা লেভেলে সবাই ডিজার্ভ করে ওই বেঁচে থাকার অধিকার। এখন এই ইউনিভার্সাল বেসিক ইনকামের ধারণাটা তো ওখান থেকেই আসছে, যে সেটা হচ্ছে, এবং একটা ফিলোসফি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স একটা পেপার ছিল যারা এই নিয়ে চর্চা করেন, তার টাইটেলটা খুব প্রভোকেটিভ টাইটেল। সেটা হচ্ছে যে আহ, আহ, ইয়ে, হ্যাঁ, সেটা হচ্ছে যে শুড সার্ফার্স বি ফেড। সার্ফার মানে হচ্ছে এই মায়ামি বিচে যারা সবসময় সমুদ্রে সার্ফিং করে, কিছু করে না তারা। শুড সার্ফার্স বি ফেড, তার মানে হচ্ছে সার্ফারদের খাওয়ানোর দায়িত্বটা কার? এবং সেখানে আর্গুমেন্টটা হচ্ছে যে কেউ যদি সারাদিন সার্ফিং করে বড়লোক হতে না চায়, তাকেও কিন্তু খাওয়ানোর দায়িত্ব সমাজের। হ্যাঁ, মানে এই যে কাজের সঙ্গে সবসময় আর কাজের সঙ্গে যে সবকিছু মেলানো যায় না, সে তো অনেক আগে থেকেই আমরা জানি। মানে কেইনস এর একটা বিখ্যাত লেখা আছে যে ইকোনমিক পসিবিলিটিস ফর আওয়ার গ্র্যান্ড চিলড্রেন, এবং সেখানে উনি বলছেন যে অর্থনীতি যেভাবে যাচ্ছে তাতে তো আস্তে 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 একজন দিয়েই তো অনেকের উৎপাদন করে ফেলা যাবে আর কি, প্রোডাক্টিভিটি বাড়ে। তাহলে কি যারা উৎপাদন করছে তাদের বাইরে সেই উৎপাদনের ফল যাবে না? তাহলে তো তারা কি করবে তখন? মানে উৎপাদন, হ্যাঁ, উৎপাদন করতে যদি 10 জনের হয়ে যায়, তাহলে বাকি 90 জন খাবে কি করে? তাহলে ওখান থেকে কিছু তো সরাতেই হবে। তাহলে এই পুনর্বন্টনের বিষয়টা আরো বেশি বেশি করে দাবি হিসেবে আসবে, গভীরভাবে আসবে। ফলে এটা কিন্তু যারা প্রিভিলেজ, যারা নিজেকে মেধাবী বলে মনে করছে, তাদের কিন্তু এটা ভাবতে বাধ্য হতেই হবে আর কি, তারা ভাবতে বাধ্য হবে। কারণ এই পুনর্বন্টনের দাবিটা কিন্তু, এটা কিন্তু কোনো রকম চ্যারিটি নয়, কিচ্ছু নয়, এটা হচ্ছে সমাজকে ধরে রাখতে গেলে এই পুনর্বন্টনটা প্রয়োজন। এবং সেখানে মেধার প্রশ্নটাও কিন্তু, ওই যে মেধা দিয়েই সমস্ত রিটার্নটা ঠিক হয়ে যাবে, যে আমি মেধাবী বলে আমি 5 লাখ টাকা মাইনে পাবো, এই ধারণাটাও বোধহয় মাথা থেকে একটু একটু করে ত্যাগ করতে হবে। কারণ মেধাটা আজকে যে রিটার্নটা পাচ্ছি এটা পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল। কিন্তু দেখুন বাজারের বাইরেও তো আমরা ভেবে থাকি, আজকে টিচারের যে মাইনে, শিক্ষকের যে মাইনে আমরা ঠিক করেছি, এটা তো বাজারের ভিত্তিতে করিনি, এটা তো আমরা করেছি কারণ শিক্ষকের প্রোডাক্টিভিটি বাড়ে না। সে 50 বছর আগেও 50 জনকে পড়াতে পারতো, এখনো 50 জনকে পড়াতে পারে। সুতরাং আমি যদি প্রোডাক্টিভিটি বলি যে কম ইনপুটে অনেক আউটপুট, শিক্ষায় সম্ভব না, এটা স্কুল শিক্ষায় সম্ভবই না। তো সেখানে তাহলে টিচারের মাইনে বাড়বে কি করে? প্রোডাক্টিভিটি যদি না বাড়ে তাহলে মাইনে বাড়বে কি করে? কিন্তু আমরা মাইনে বাড়িয়ে যাচ্ছি, তার মানে হচ্ছে কোথাও থেকে আমরা এই উদ্বৃত্তটা দিয়ে শিক্ষকের মাইনে বাড়িয়েছি। তাহলে রিডিস্ট্রিবিউশনটা আমরা হামেশাই করে থাকছি, কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকে আছে কেউ যদি কাজ না করে বসে থাকে সে তার কোনো, হ্যাঁ, তার অধিকার, তার অধিকার। এইটাকেও আস্তে আস্তে মাথা থেকে বার করতে হবে, অত কাজ নেই সমাজে, ভবিষ্যতে আরো থাকবে না। সুতরাং এইটাকেও মাথা থেকে বার করতে হবে। এটা খুব সুন্দর, এই নোটে আমরা শেষ করতে পারি। ইভেন বিশেষ করে আমার অমর্ত্য সেনের ওই এক্সাম্পল যেটা দিলেন, ওটা তো আমাদের সবার ভাবার আছে, যে আমরা সবাই ভাবি যে আমি যোগ্য বলে এই সফল, এই জীবনযাত্রা আমি যোগ্য বলে, একদম। আর কাউকে ভাতা দিলে ভাবি কেন কিছু না করে টাকা পাচ্ছে। এই প্রশ্নটা বোধহয় আমাদের ভাবার সময় এসছে, যে সত্যি যোগ্যতাটা একেবারে বাজার ঠিক করে দেবে কিনা, আর যদি আমি বাজার ঠিক করে দেওয়া বা যে কোনো নিরিখেই যদি আমি যোগ্য না হই, তাহলে কি আমি মানুষ নই? আমি কি সিস্টেমের বাইরে চলে যাব?
বেসিক মানুষ হিসেবে একটা সুস্থ জীবনযাপন করা, ওই সমস্ত অপরচুনিটি নিয়ে, সেটা তো আমার একেবারে বেসিক অধিকার। এবং সেখানে একটু কনফেশন করি, আমি বহুদিন মেরিটোক্রেসিতে বিশ্বাস করতাম। চাকরি জীবনের বহু সময় যারা ভীষণ ভালো কাজের ছিল, ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, খুব কমিটমেন্ট হাই, খুব ভালো আউটপুট দেয়, তাদের প্রতি আমার একটা পক্ষপাতিত্ব ছিল এবং ওপেনলি ছিল। কিন্তু আস্তে 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 বয়সের সাথে, অভিজ্ঞতার সাথে, এখন ওই মেরিটোক্রেসি থেকে আমি হিউম্যানোক্রেসিতে চলে গেছি। আলটিমেটলি আমরা সবাই মানুষ, এবং যেটা হয়তো গণতন্ত্রেরও বেসিক ব্যাপার, যে অমর্ত্য সেনেরও একটা ভোট, আমারও একটা ভোট, আপনারও একটা ভোট। তো এখানে কিন্তু যোগ্যতা, জ্ঞান, এর কোনো ডিফারেন্সিয়েশন করছে না গণতন্ত্র। তো একটা ভোট আমার মনে ওইটা রিফ্লেক্ট করে যে আমরা সবাই মানুষ, এবং মানুষ হিসেবে আমাদের একটা বেসিক এন্টাইটেলমেন্ট আছে, যেটা যোগ্যতা বা কোনো গুণের উপর নির্ভরশীল নয়। শুধুমাত্র আমি মানুষ বলি এই সম্মান এবং অধিকার আমরা পাওয়ার যোগ্য। আমাদের আলোচনা চলবে, পরিচয় করিয়ে দিই, বলা হয়নি, অচিন্তা, মানে আমাদের ইন্টারেস্টিং, আমি কখন বলতো আর কি, ভাওয়েলের শুরু দিয়ে অচিন্তা, এবং উনি অর্থনীতি, আর ব্যঞ্জন বর্ণের শুরু দিয়ে, আমি কল্লোল দত্ত। আমরা ঘটনাক্রমে একসাথে এখন কাজ করছি আইআইটি খড়গপুরে একটা সেন্টার অফ এক্সেলেন্স আছে ইন পাবলিক পলিসি, ল অ্যান্ড গভর্নেন্স। আমরা দুজনেই এখানে কর্মরত ভিজিটিং প্রফেসর হিসেবে, এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমাদের উদ্বৃত্ত সময়। তখন আমাদের হঠাৎ মনে হলো যে এটা যদি একটু শেয়ার করা যায়, এবং ঠিক এই যেমন মেধা প্রচলিত ধারণাকে কিছুটা চ্যালেঞ্জ করে আমাদের ভাবনা, এরকম আমরা আরো ভাবার চেষ্টা করব এবং ভাবানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দেখা যাক কেমন হলো।